আজকে আমরা শুরু করব অ্যালডিহাইড, কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড। এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আমরা পড়ব অ্যালডিহাইড যৌগটা। অ্যালডিহাইড যে যৌগ তার সাধারণ সংকেত হচ্ছে সি, বা সি না বলে আমি আর দিয়ে বলি, আর সি ডবল বন্ড ও এইচ। এই যে সি ডবল বন্ড ও এই গ্রুপটা যদি থাকে কারো মধ্যে তাহলে তাকে বলা হয় কার্বনিল গ্রুপ। এটাকে বলা হয় হচ্ছে কার্বনিল গ্রুপ। এবার কার্বনিল গ্রুপের একদিকে অবশ্যই আর থাকবে, আর একদিকে যদি হাইড্রোজেন থাকে, একদিকে আর একদিকে হাইড্রোজেন থাকে, তাহলে তাকে বলা হয় হচ্ছে অ্যালডিহাইড। আর যদি কার্বনিল গ্রুপের দুদিকেই আর গ্রুপ থাকে, দুদিকেই যদি আর গ্রুপ থাকে তাহলে তাকে বলা হয় হচ্ছে কিটোন। তো কার্বনিল গ্রুপেরই একই ফ্যামিলির দুটো আমরা সদস্য বলতে পারি। একটার মধ্যে যখন এইচ থাকছে তখন তাকে বলছি অ্যালডিহাইড, আর একটার মধ্যে যখন এইচের বদলে আর থাকছে তখন তাকে বলছি কিটোন। তো দুজনের মধ্যে ওই জন্য অনেক কিছু বিক্রিয়া আছে যেগুলো সিমিলারিটি দেখা যায়, আবার যেহেতু এখানে এইচ আছে আর এখানে আর আছে তাই কিছু পার্থক্য এদের মধ্যে দেখা যায়। তো আমরা আজকে পড়ব অ্যালডিহাইডটা। অ্যালডিহাইড যে যৌগ, সেই যৌগটার নামকরণ কিভাবে করা হয় এটা তোমরা কিন্তু অনেক নিচু ক্লাস থেকেই জানো। তাহলে এখানে আর এর বদলে আরও হতে পারে, আবার এইচও হতে পারে। কিন্তু যদি এইচ হয় তাহলেও সেটা কিন্তু অ্যালডিহাইড হবে, ঠিক আছে। কিন্তু এখানে যদি এইচ হয় তাহলে কিন্তু এটা কিটোন হবে না। কিটোন হতে গেলে দুদিকেই আর দরকার, কিন্তু অ্যালডিহাইড হতে গেলে এইচও হতে পারে আবার আরও হতে পারে, ঠিক আছে। তাহলে যদি এইচ হয় এটাকে বলে হচ্ছে ফর্ম্যালডিহাইড। এটার নাম কি? ফর্ম্যালডিহাইড। একটা কার্বনের সিম্পল অ্যালডিহাইড। আর যদি আর হয় তাহলে কার্বন সংখ্যা অনুযায়ী তাদের নামকরণ হবে। তো অ্যালডিহাইডের নামকরণের জন্য কি করা হয়? অ্যাল কথাটা যোগ করা হয়। এই যে গ্রুপ আছে তার শেষে অ্যাল কথাটা যোগ করা হয়। যেমন এটা একটাই কার্বন, তাহলে মিথ যোগ অ্যাল, এটা হলো হচ্ছে মিথানেল। এটার নাম কি? মিথানেল। সেরকমভাবে এখানে যদি CH3 থাকে, CH3 সি ডবল বন্ড ও এইচ, তাহলে কি হবে? এই দুটো কার্বন আছে, তাহলে ইথ যোগ অ্যাল, তাহলে এটার নাম হবে হচ্ছে ইথানেল। এরকমভাবে বিভিন্ন রকম কার্বন সংখ্যা অনুযায়ী নামকরণ হয়। এবার এদিকে কার্বনে যদি ব্রাঞ্চ থাকে তাহলে সেই ব্রাঞ্চটাকে আগে বলতে হবে। যদি কোনো সাবস্টিটিউশন থাকে, মানে যদি এরকম টাইপের থাকে, তাহলে সেই ব্রাঞ্চটাকে আগে বলে নিয়ে নামকরণ করতে হবে। যেমন এদিক থেকে 1 নাম্বারিংটা আমার করতে হবে, যদি এটাই আমার দুটো কার্যকারীমূলক আছে, একটা ডাবল বন্ড আর একটা CHO। তাহলে CHO হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এদিক থেকে আমাদের নাম্বারিংটা শুরু হবে। তাহলে আমরা কি বলবো? 1 2 3 3টা কার্বন আছে, তাহলে প্রোপ 2 in 1 L। বা এখানে এই যৌগটার মধ্যে আবার সাবস্টিটিউশনও থাকতে পারে, যেমন CH এখানে ধরো BR হলো, আবার CH এখানে ধরো হলো CL, তারপরে C ডবল বন্ড ও এইচ। এই ধরনের যৌগের মধ্যেও যেহেতু এটা কার্যকারীমূলক, তাহলে এদিক থেকে নাম্বারিং শুরু হবে, মানে 1 2 3 4। তাহলে এক্ষেত্রে নামকরণটা কী হবে? 4টে কার্বন, তাহলে আমরা বলবো বিউট, ঠিক আছে। তারপরে আমরা এই সাবস্টিটিউশনগুলোর কথা বলবো, বা আমরা আগেই সাবস্টিটিউশনগুলোর কথা বলতে পারি, যেমন এটা ব্রোমো আর এটা হচ্ছে ক্লোরো। তাহলে সি এর আগে আসে, তাহলে আমরা বলবো 3 ব্রোমো 2 ক্লোরো বিউট 1 L। বা 1টা না উল্লেখ করলেও চলে, আমরা জানি পজিশন, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে 3 ব্রোমো 2 ক্লোরো বিউটানেল। আগে কেন ব্রোমো বলছি, 2 আগে কেন বলছি না? কারণ বি হচ্ছে অ্যালফাবেটিক্যালি সি এর আগে আসে, তাই 3 ব্রোমো 2 ক্লোরো বিউটানেল, ঠিক আছে। এরকমভাবে কিন্তু অ্যালডিহাইড যৌগের নামকরণ করতে হয়। তো অ্যালডিহাইড যৌগের নামকরণের পর এবার আমরা অ্যালডিহাইড যৌগের কিসে আসবো? অ্যালডিহাইড যৌগের প্রস্তুতির যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলোর মধ্যে চলে আসছে। তো প্রস্তুতির যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো কীরকমভাবে হয়? বিভিন্ন যৌগ থেকে আমরা প্রস্তুত করতে পারি। এর আগের দিন আমরা দেখেছি যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়, তাই না? অ্যালকোহল যখন আমরা পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম কি যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যাচ্ছে।
তাহলে একটা অ্যালকোহল ধরো লিখলাম CH3CH2OH। এবার এই অ্যালকোহলটাকে কী করতে হবে আমাকে, অ্যালকোহলটাকে অ্যালডিহাইড করতে গেলে জারণ করতে হবে, হাইড্রোজেন কমে যাচ্ছে, দুটো কার্বনের অ্যালডিহাইড মানে C∼H, তার মানে দেখো হাইড্রোজেন কমে গেছে, তাহলে এটাকে কী করতে হবে, জারণ। জারণের জন্য আমরা অনেক রকমের রিয়েজেন্ট নিয়েছিলাম, K2Cr2O7 আর দিব হচ্ছে গাঢ় H2SO4 দিয়ে আমরা জারণ করব। এবার তোমরা দেখেছো অ্যালকোহল করার সময় যে অ্যালকোহলটা জারিত হয়ে প্রথমে অ্যালডিহাইড হয়, তারপরে আবার ফার্দার জারিত হয়ে অ্যাসিড হয়ে যায়। তো এই স্টেপটা যাতে না হয় তার জন্য আমাকে এই যে রিয়েজেন্ট সেটাকে কম পরিমাণে দিতে হবে, যে তোমার রিয়েজেন্টটাকে কম পরিমাণে দিতে হবে, এটার পরিমাণ বেশি রাখতে হবে, এটার পরিমাণ কম রাখতে হবে, যাতে করে এটা ফার্স্ট স্টেপেই বিক্রিয়াটা সীমাবদ্ধ থাকে। না হলে কিন্তু এটা ফার্দার আবার জারিত হয়ে কী তৈরি করে দিবে, CH3C∼OH অ্যাসিডে হয়ে যাবে। তো অ্যাসিড আমাদের হচ্ছে কাম্য নয়, তার জন্য আমরা এই রিয়েজেন্টের পরিমাণটা আমরা কম রাখবো। তারপর কি করব, তারপর তাহলে আমাদের এবার পাতন পাত্রের মধ্যে কি পড়ে থাকছে, অ্যালকোহলও পড়ে থাকছে, অ্যালডিহাইডও পড়ে থাকছে। যেহেতু অ্যালডিহাইডের স্ফুটনাঙ্কটা কম, তাই এটাকে সেইভাবেই আলাদা করে বের করে নিব। এবার কিছু কিছু আমরা অ্যালকোহল পড়ার সময় দেখেছিলাম যে কিছু কিছু পার্টিকুলার অ্যালকোহল রিয়েজেন্ট আছে যারা কি করে, যারা কিন্তু এই যে জারণ সেটাকে এক স্টেপেই সীমাবদ্ধ রাখে। সেরকম তোমার রিয়েজেন্ট ছিল হচ্ছে কলিন্স বিকারক, তারপরে ছিল হচ্ছে PCC মানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তো এই রিয়েজেন্টগুলো কিন্তু এই যে জারণ প্রক্রিয়া সেটাকে ফার্স্ট স্টেপেই আটকে দিতে পারে। যেমন ধরো লিখছি আমরা CH3CH2OH, ঠিক আছে। এবার আমরা দিচ্ছি হচ্ছে কলিন্স বিকারক। কলিন্স বিকারক মানে হচ্ছে ক্রোমিক অক্সাইড তোমার ক্রোমিয়াম ট্রাই অক্সাইড, আর তার সাথে আমরা দিব হচ্ছে পিরিডিনের একটা যৌগ। তাহলে পিরিডিনের সংকেত হচ্ছে C5H5N, এই যৌগটা পিরিডিনের একটা যৌগ দিব, আর তার সাথে আমরা দিব হচ্ছে দ্রাবক হিসেবে CH2Cl2। তাহলে এই যে জারক দ্রব্য এটা জারণটাকে একটা স্টেপেই সীমাবদ্ধ রাখে, তার মানে এখান থেকে আমরা অ্যাসিড অ্যালডিহাইডই পাবো, অ্যাসিটিক অ্যাসিড পাবো না। এটা ছাড়া আরও আমাদের যারা জারণটাকে এক স্টেপে সীমাবদ্ধ রাখে সেটা হচ্ছে PCC বা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এখানেও পিরিডিনিয়াম ক্রোমেটের একটা যৌগ থাকে, তো সেটাকে সংক্ষেপে বলা হয় PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এদেরও কাজ কি, এদেরও কাজ হচ্ছে জারণটাকে একটা স্টেপেই সীমাবদ্ধ রাখা, তার মানে এখান থেকেও আমরা অ্যালডিহাইডই পাবো, অ্যাসিড কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। তাহলে এই ধরনের যৌগগুলো কিন্তু কী করবে, জারণটাকে এক স্টেপের মধ্যেই সীমাবদ্ধ রাখবে। আচ্ছা, এবার তোমার যদি মনে করো ডাবল বন্ড থাকে কোনো যৌগের মধ্যে, যদি ডাবল বন্ড থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা জারণ করব। এই ধরো এই যে যৌগটা আমি নিয়েছি, এই যে অ্যালকোহলটা, এই অ্যালকোহলটার মধ্যে কি আছে, একটা ডাবল বন্ড আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য জারক দ্রব্য নিতে হবে হচ্ছে সক্রিয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর এটাকে দ্রবীভূত করতে হবে হচ্ছে ডাইক্লোরোমিথেনের মধ্যে। এবার এদের মধ্যে জারণ যেটা হবে, জারণের ফলে কিন্তু কী হবে, এই যে ডাবল বন্ড সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, সেটার কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু এরকমভাবে অবিকৃতই থাকবে। তাহলে এটা আবার বেনজিন টাইপের যে যৌগগুলো আছে তার মধ্যেও হতে পারে, বেনজিনের মধ্যেও কি আছে, ডাবল বন্ড আছে, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু এই বিক্রিয়াটা হতে পারে। তার জন্য আমাদের যে রিয়েজেন্ট সেটা হচ্ছে একই, মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিতে হবে সক্রিয়, সেটাকে ডাইক্লোরোমিথেনে দ্রবীভূত করে তারপর তোমার যে অসম্পৃক্ত অ্যালডিহাইড সেটা আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো এই তো গেল আমাদের হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকোহলের জারণের দ্বারা অ্যালডিহাইড প্রস্তুতি। এটা আমরা কি করলাম, অ্যালকোহলকে আমরা কি করলাম, অ্যালকোহলের জারণের ফলে কি তৈরি হলো, অ্যালকোহলের জারণের ফলে তৈরি হলো হচ্ছে অ্যালডিহাইড। তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড করতে গেলে আমাদের কিন্তু যে নির্দিষ্ট রিয়েজেন্টগুলো যেগুলো অ্যালডিহাইডেই জারণটাকে সীমাবদ্ধ রাখে সেগুলোর কথা কিন্তু বলতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসছি হচ্ছে কিছু আমরা অ্যালকোহল পড়াশোনা করেছিলাম ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন মানে হচ্ছে
হাইড্রোজেনটাকে তোমার বের করে দেওয়া। হাইড্রোজেনটাকে যদি বের করে দিই অ্যালকোহল থেকে, তাহলেও কিন্তু আমাদের অ্যালডিহাইড পাবো আমরা। ধরো আমরা আর দিয়ে বলছি CH2OH অ্যালকোহল। এখান থেকে যদি আমি দুটো হাইড্রোজেন বের করে দিই তাহলে কি হয়ে যাবে, আর CH হয়ে যাবে। তাহলে ডিহাইড্রোজেনেশনের জন্য আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে উত্তপ্ত কপার অনুঘটকের উপর দিয়ে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপারকে উত্তপ্ত করে তার উপর দিয়ে অ্যালকোহলের বাষ্প চালনা করলে সেটা অ্যালডিহাইড হয়ে যাবে। এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, মানে হাইড্রোজেন কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার অন্য বিক্রিয়া চলে আসি। এই বিক্রিয়াগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এই বিক্রিয়াগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো পরীক্ষাতে আসে। তো এই বিক্রিয়াটা কি, এই বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিডের তোমার ক্যালসিয়াম লবণ, কার একটা জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, সেই লবণটাকে যখন পাতন করা হয়, কীরকম পাতন, শুষ্ক পাতন করা হয়, তখন কিন্তু অ্যালডিহাইড পাওয়া যায়। তো আমি যদি মনে করে নিই হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কী নিব আমরা, CH3COO অ্যাসিটিক অ্যাসিড, তারপর তার সাথে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করায় তাহলে কী হবে, ক্যালসিয়াম অ্যাসিডেট। এটা কীভাবে পাওয়া যায়, CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করায় তাহলে কিন্তু এই লবণটা পাওয়া যায়। ঠিক আছে, আর আমরা নিব হচ্ছে ক্যালসিয়াম ফরমেট, আর আমি নিব ক্যালসিয়াম ফরমেট, নিচ্ছি হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। তাহলে ক্যালসিয়াম ফরমেটের সাথে আমি নিচ্ছি ক্যালসিয়াম অ্যাসিডেট। এদেরকে কী অনুপাতে মেশাবো, এদেরকে 1:1 অনুপাতে মেশাবো, মানে 1/, তারপর 1/। এবার কী করতে হবে আমাদেরকে, শুষ্ক পাতন যদি করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে অ্যাসিড অ্যালডিহাইড, আমরা পেয়ে যাব অ্যাসিড অ্যালডিহাইড। তাহলে আমরা যদি ক্যালসিয়াম ফরমেট যেটা তোমার ফরমেট সেটা নিতেই হবে, ক্যালসিয়াম ফরমেটের সাথে যদি আমরা ক্যালসিয়াম অ্যাসিটেট নিই তাহলে পাবো অ্যাসিটালডিহাইড। আর যদি ক্যালসিয়াম ফরমেটের সাথে ক্যালসিয়াম ফরমেটই নিই, মানে আর কোনো যদি আমরা ক্যালসিয়াম ফরমেটের সাথে ক্যালসিয়াম ফরমেট না নিই, ক্যালসিয়াম ফরমেটের সাথে কী করছি, ক্যালসিয়াম অ্যাসিটেট যেটা আছে সেটাকে যদি আমরা কি করি, শুধুমাত্র পাতন করি, তাহলে আমরা পাবো হচ্ছে ফর্মালডিহাইড। মানে এই যে তোমার যৌগটা আছে সেই যৌগটা, এটা কি ক্যালসিয়াম ফরমেট। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। এবার এটাকে আমরা শুধু কী করছি, শুষ্ক পাতন করছি, এটাকেই আমরা কি করছি, শুষ্ক পাতন করছি। তাহলে আমরা কি পাবো, ফর্মালডিহাইড। তাহলে আমরা পাবো ফর্মালডিহাইড। আর সাইড প্রোডাক্ট হিসাবে কী তৈরি হবে এখানটাতে, ক্যালসিয়াম কার্বনেট, এখানেও তাই তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট। এই বিক্রিয়াগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা আসে। ক্যালসিয়াম অ্যাসিটেটের সাথে ক্যালসিয়াম ফরমেটকে নিয়ে শুষ্কপাতন করলে অ্যাসিটালডিহাইড হবে, আর ক্যালসিয়াম ফরমেটকে নিজেকেই শুধুমাত্র শুষ্কপাতন করলে ফর্মালডিহাইড হবে। আর যদি আমরা ক্যালসিয়াম বেনজোয়েট আর ক্যালসিয়াম ফরমেট নিই, তার মানে ক্যালসিয়াম ফরমেটটা হচ্ছে কমন, ক্যালসিয়াম ফরমেট যদি নিই আর কি নিচ্ছি আমরা, ক্যালসিয়াম বেনজোয়েট, মানে C6H5COO মানে বেনজোয়িক অ্যাসিড তার ক্যালসিয়াম লবণ দিয়ে এটাকে যদি একই রকমভাবে শুষ্কপাতন করি তাহলে দেখো এইটা তো ফিক্স, এটার সবটার মধ্যেই আছে, তা অন্য যেটা নিচ্ছি তারই অ্যালডিহাইড পাচ্ছি। এটার জন্য এটা 2 অণু নিয়েছি, আর এটার জন্য একটার জন্য এটা হচ্ছে, আর এখানে এটার জন্য অ্যালডিহাইড হবে। তার মানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে হচ্ছে বেনজালডিহাইড, এখানে তৈরি হবে বেনজালডিহাইড। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু আমাদের একটু ভালো করে করতে হবে। এবার আমরা আসছি হচ্ছে কার্বলিক অ্যাসিড যেটা আছে সেই কার্বনিক অ্যাসিড থেকে তোমার পাওয়া যায় কিনা, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যাসিডটা থেকে আমরা তৈরি করব, অ্যাসিডটা কিন্তু অর্গানিক অ্যাসিড, তাহলে নাম হবে কি কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বলতে একটা উদাহরণ হিসেবে বলি যে অ্যাসিটিক অ্যাসিড যদি নিই,
এবার তাকে কী করছি আমরা ফর্মিক অ্যাসিড, তাকে আমরা নিচ্ছি হচ্ছে ফর্মিক অ্যাসিডের সাথে C+H, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত, ফর্মিক অ্যাসিডের সংকেত। তাহলে এদের দুজনকে নিয়ে আমি যদি 1:1 অনুপাতে মেশাই, কী অনুপাতে মেশাচ্ছি 1:1 অনুপাতে, তারপর এটাকে উত্তপ্ত করতে হচ্ছে। কত ডিগ্রিতে উত্তপ্ত করছি আমরা? 300 ডিগ্রিতে সেলসিয়াস, 300 থেকে 350 এরকম ডিগ্রিতে উত্তপ্ত করছি। আর সেক্ষেত্রে আমরা আর একটা ধাতব জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে এখানটাতে ম্যাঙ্গানাস অক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে MnO2 আর এটা হচ্ছে ম্যাঙ্গানাস অক্সাইড MnO। তাহলে ম্যাঙ্গানাস অক্সাইড নিচ্ছি 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1:1 অনুপাতে উত্তপ্ত করছি। তাহলে এই ম্যাঙ্গানাস অক্সাইড না নিয়ে আমি কি অন্য কিছু নিতে পারি? আমরা কিন্তু অন্য কিছু নিতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে থোরিয়াম তার অক্সাইড। ঠিক আছে, তাহলে থোরিয়ার সংকেত কি THO2, আর সেক্ষেত্রে আমাদের তাপমাত্রা হবে 350 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এদের হয় এটা, না হলে এটা নিতে হবে। নিয়ে 1:1 অনুপাতে এই দুটো অ্যাসিডকে মিশিয়ে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কি হয়, এখান থেকে জল বেরিয়ে যায়, এখান থেকে জল বেরিয়ে যায়, আর এখান থেকে কি বেরিয়ে যায়, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তাহলে পড়ে থাকলো কি, এদিক থেকে CH3 C+O, আর এখান থেকে পড়ে থাকলো হচ্ছে পুরোটাই বেরিয়ে গেল, আর এই পুরোটাই বেরিয়ে গেল, যেটা এটার বন্ডটা এটার সাথে যুক্ত হবে, মানে H বের হচ্ছে জল আর বের হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে দুটো অ্যাসিড নিতে হচ্ছে, একটা অবশ্যই ফর্মিক অ্যাসিড নিতে হবে আর অন্যটা যে কোনো অ্যাসিড নিতে হবে, যাদেরকে 1:1 অনুপাতে মেশাতে হবে, দিয়ে ম্যাঙ্গানাস অক্সাইডের সাথে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে একটা ফর্মালডিহাইড। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড অ্যালডিহাইডের সাথে, সরি ফর্মালডিহাইড বললাম, অ্যাসিড অ্যালডিহাইড। তো এখানে যদি আমরা ফর্মালডিহাইড নিই, ফর্মিক অ্যাসিড নিই, দুটোই ফর্মিক অ্যাসিড নিই, তাহলে এটা আমরা পাবো হচ্ছে ফর্মালডিহাইড। এরকমভাবে কিন্তু বিক্রিয়াটা হয়। ঠিক আছে, এবার আবার একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আমরা করব, সেটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইডের বিজারণ দ্বারা আমরা অ্যালডিহাইডটাকে করব। এটা হচ্ছে আমরা করছি হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, তার সংকেত কি CH3 C+O Cl। এটাকে কি করছি আমরা, বিজারণ, এটাকে আমরা করছি বিজারণ। তাহলে এটা কি হয়ে যাবে, CH3 C+O Cl এর বদলে H হয়ে যাবে, অ্যালডিহাইড হয়ে যাবে। অ্যাসিটাইল ক্লোরাইডের বিজারণ, অ্যাসিটাইল ক্লোরাইডের বিজারণের জন্য আমরা পার্টিকুলার একটা অনুঘটক নিচ্ছি, মানে পার্টিকুলার একটা রিয়েজেন্ট দিচ্ছি, অনুঘটক না সরি রিয়েজেন্ট দিচ্ছি। তো সেই জন্য এটাকে একটা নির্দিষ্ট নাম আছে, বিক্রিয়াটার নাম বলে হচ্ছে রোজেনমান্ট বিজারণ। তো রোজেনমান্ট বিজারণের জন্য আমরা কি করছি, কী নিচ্ছি, লেড, বেরিয়াম সালফেট, আর দ্রাবক হিসাবে আমরা কি নিচ্ছি, জাইলিন। দ্রাবক হিসাবে আমরা নিচ্ছি হচ্ছে জাইলিনটা এখানে দ্রাবক হিসাবে কাজ করছে। ঠিক আছে, তো বেরিয়াম সালফেটের কাজ কি, এই যে প্যারাডিয়াম ধাতু, এটা একটা অনুঘটক, এটা হচ্ছে অনুঘটক, এটা দ্রাবক, এটা অনুঘটক। তাহলে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই যে অনুঘটক এর কার্যকারিতাটাকে কমিয়ে দেওয়া, দেয়। তা যে কার্যকারিতা, যে অনুঘটকের কার্যকারিতা কমায় তাদেরকে আমরা বলি অনুঘটক বিষ। তো এখানে কিন্তু কীভাবে বিজারণটা হয়, তবে দেখো C+O Cl, আর ওইনি বাবাকে ফোনটা দে, ফুটন্ত জাইলিন। তাহলে এখানটাতে কী হয়ে যাবে, CH3 C+O H, এখানটাতে তৈরি হয়ে যাবে অ্যাসিটালডিহাইড। এখানে কিন্তু সিস অ্যাডিশন হয়, মানে একই দিকে, যেদিক থেকে সিল বেরোয় সেদিক থেকেই হাইড্রোজেনটা ঢোকে। তো তোমার এখানটাতে যদি আমি বেরিয়াম সালফেট নিয়ে আর কি নিতে পারি, অনুঘটক হিসেবে কি বেরিয়াম সালফেট নিয়ে আর কি নিতে পারি, এখানে কিন্তু কুইনোলিনও নিতে পারি আমরা অনুঘটক বিষ হিসেবে। বেরিয়াম সালফেটের বদলে আমরা কি নিতে পারি, কুইনোলিন নিতে পারি। ঠিক আছে, তো এই গেল আমাদের এখানটাতে
এবার আসছি আমরা গ্রিগনাট বিকারকের সাহায্যে কিভাবে আমরা প্রস্তুত করতে পারি। তাহলে গ্রিগনাট বিকারকের সাহায্যে কিভাবে আমরা প্রস্তুত করতে পারি একটা অ্যালডিহাইড। তো গ্রিগনাট বিকারকের সাহায্যে প্রস্তুতির জন্য আমাদের কিন্তু যেটা নিতে হবে সেটা হচ্ছে হাইড্রোসায়ানিক অ্যাসিড। হাইড্রোসায়ানিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। ফুলে লিখলে কীরকম হবে? ফুলে লিখলে হবে HCN। এর সাথে আমাকে করাবো বিক্রিয়া হচ্ছে গ্রিগনাট বিকারক, মানে হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা আয়োডাইড। আয়োডাইড নিলাম, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তাহলে কীভাবে বিক্রিয়া করবে? এখানটাতে এটা মাইনাস, ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, আর এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে ডেল্টা প্লাস, আর এটা হচ্ছে ডেল্টা মাইনাস। তার মানে HC, তাহলে এখানের সাথে কে যুক্ত হয়ে যাবে? প্লাসের সাথে মাইনাসটা, আর এখানটাতে হয়ে যাবে ডাবল বন্ড N, এর সাথে প্লাস অংশটা MgBr। এবার যদি আমরা এর মধ্যে লঘু HCl দিই, লঘু HCl আমরা যদি বিক্রিয়ার মধ্যে যোগ করি তাহলে কী হয়ে যাবে? যেটা পুরো বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এখানটাতে ডাবল বন্ডেড O হবে, মানে HCCH3 ডাবল বন্ডেড O। আর এটা বেরিয়ে গিয়ে এটা হয়ে যাবে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, আর এটা করে দিবি হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। ঠিক আছে? আর এখান থেকে এটা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এটা C ডবল বন্ড O হয়ে গেল, আর এটা বাকি যৌগটা ভেঙে গিয়ে অ্যামোনিয়াম আয়ন আর ম্যাগনেসিয়াম আয়ন হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দেখব অন্য একটা পদ্ধতি যেটার পার্টিকুলার নেম রিয়াকশন হিসাবেও আসতে পারে, সেটা হচ্ছে স্টিফেন পদ্ধতি। এই পদ্ধতিটাতে যেটা করা হয় সেটা হচ্ছে অ্যালকিল সায়ানাইড থেকে। এটা যেমন হচ্ছে করলাম আমরা হাইড্রোসায়ানিক অ্যাসিড। এই HCN যৌগটার নাম কি? হাইড্রোসায়ানিক অ্যাসিড। হাইড্রোসায়ানিক অ্যাসিড সেরকম H এর বদলে যদি R থাকে তাহলে এটা কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে অ্যালকিল সায়ানাইড। অ্যালকিল সায়ানাইড হয়ে যাবে অ্যালকিল সায়ানাইড। এর থেকে যে কিটোন অ্যালডিহাইডটা আমরা তৈরি করি সেটার কিন্তু একটা পার্টিকুলার নাম আছে, সেটার নাম হচ্ছে স্টিফেন পদ্ধতি। অ্যালকিল সায়ানাইড থেকে যে আমরা অ্যালডিহাইড করি তার নাম, পার্টিকুলার নামটার নাম কি? স্টিফেন পদ্ধতি। পার্টিকুলার নাম হচ্ছে স্টিফেন পদ্ধতি। আর এটা কিন্তু হিসাবে আসে, টিকা হিসেবে আসে স্টিফেন পদ্ধতি উল্লেখ করো, বা তোমাকে অ্যালকিল সায়ানাইড থেকে অ্যালডিহাইড দিয়ে দিল, রিএজেন্টের ওখানে কোশ্চেন মার্ক দিল, তাহলে তোমাকে পার্টিকুলার স্টিফেন পদ্ধতির জন্য যে রিএজেন্ট সেটাকেই লিখতে হবে। তো এটার জন্য কি করা হয়? RC ট্রিপল বন্ড N। ঠিক আছে? একটা অ্যালকিল সায়ানাইড নেওয়া হয়, এটাকে বিজারণ করতে হবে, তাহলে SnCl2 আর গাঢ় HCl দিয়ে বিজারণ করা হয়, তারপরে H2O আর হিট দেওয়া হয়, তাহলে এটা কী হয়ে যাবে? RCHO, মানে এটা হয়ে যাবে অ্যালডিহাইড। ঠিক আছে? কীভাবে হবে? এই যে RC ট্রিপল বন্ড N হলো, এটা যখন SnCl2 আর গাঢ় HCl আমরা দিব তখন কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে RC, এখানটাতে H একটা ঢুকে যাবে, এটা ডবল বন্ড NH হবে, আর এখানটাতে হচ্ছে HCl। এবার যখনই আমি এটার মধ্যে জল যোগ করব তখনই এই যৌগটা এসে পরিণত হয়ে যাবে, এই যেখান থেকে ভেঙে যাচ্ছে আগেরটার মতো, এখান থেকে ভেঙে যাচ্ছে এবং এখান থেকে ভেঙে গিয়ে এই যেখানে কী হয়ে যাবে? ডাবল বন্ডেড O, তার মানে RCH ডাবল বন্ডেড O। যেখানে ভেঙে গেল ডাবল বন্ডটা, এখানে ওটা ঢুকে গেল। তো এটা হচ্ছে আমাদের মেকানিজম, এভাবে আমাদের বিক্রিয়াটা হয়। তাহলে অ্যালকিল সায়ানাইড থেকে স্টিফেন পদ্ধতিতে অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে এখানে এটা দিয়ে দিল, আর এটা দিয়ে দিল, অ্যারো দিয়ে দিল, এখানে কোশ্চেন মার্ক দিল, তাহলে তোমাকে কিন্তু এই রিজেন্টটাই লিখতে হবে। এটাও একই রকমভাবে হয়তো এটা দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে তোমার অ্যারো দিয়ে অ্যালডিহাইড দিয়ে দিল, তাহলে তোমাকে অ্যারোর ওপরে মিথাইল ম্যাগনেসিয়াম হাইড্রাইডটা কিন্তু লিখতে হবে। সেইগুলো গেল বিভিন্ন রকম অ্যালডিহাইডের প্রস্তুতি। আর কিছু আছে সেগুলোও বলে দিচ্ছি, সমস্ত কিছু পরীক্ষাতে কিন্তু আসে না, কিছু নির্দিষ্ট পদ্ধতির যেগুলো আছে, যেমন ক্যালসিয়াম ফর্মেট ক্যালসিয়াম অ্যাসিটেট দেওয়া বললাম, স্টিফেন পদ্ধতির বিকারকটা যেমন আসতে পারে,
সেরকম তোমার এক ধাপে অ্যালডিহাইড, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তার যে রেঞ্জ পিসিসি, ওগুলো কিন্তু নির্দিষ্টভাবে আসতে পারে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, সেগুলো কিন্তু করে দিই। যে এস্টার থেকে এটাও বলে দিই, এস্টার থেকে আমরা করব হচ্ছে অ্যালডিহাইড। এস্টারের সংকেত কি? CH3, C ডবল বন্ড OH, OCH3, তাই তো? এখান থেকে যদি অ্যালডিহাইড করতে চাই CH3, C ডবল বন্ড OH, তাহলে আমাকে কী করতে হবে? দেখো অক্সিজেন কমে যাচ্ছে, তার মানে এটাকে করতে হবে আমাকে বিজারণ। তাহলে করতে হবে আমাকে বিজারণ। তো কী বিজারণ দ্রব্য হিসেবে আমরা নিব? বিজারণ দ্রব্য হিসেবে আমরা কিন্তু যেটা নিব সেটা একটু জটিল বা বড় নাম, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কী নাম? ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ডাই, আই মানে হচ্ছে আইসো, বি মানে হচ্ছে বিউটাইল, তারপরে এ মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে এইচ মানে হচ্ছে হাইড্রাইড। তাহলে এখান থেকে কি তৈরি হয়ে যাবে? এখান থেকে তৈরি হয়ে যাবে হচ্ছে একটা অ্যালডিহাইড। কীভাবে তৈরি হবে? এই যে পেছনের যে অংশ আছে সেই অংশটা বেরিয়ে গিয়ে এখানটাতে তৈরি হয়ে যাবে একটা অ্যালডিহাইড। মানে C ডবল বন্ড ওর পরে যে অংশটা আছে, মানে C ডবল বন্ড ওর পরে যে অংশটা আছে এটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এটা হয়ে যাবে একটা অ্যালডিহাইড। CH3, C ডবল বন্ড ও CH3, আর আমি দিলাম ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে এটা হয়ে যাবে CH3, C ডবল বন্ড ও H, এরকম একটা অ্যালডিহাইড হবে। তো এটা কিন্তু খুব একটা আসে না, কিন্তু যেহেতু এখন শর্ট কোশ্চিন টাইপের ব্যাপার হয়ে গেছে, ওই জন্য এটা ধরো এস্টার দিয়ে দিল, অ্যালডিহাইড দিয়ে দিল, অ্যাডোর উপরে কোশ্চিন মার্ক দিয়ে দিল, তখন তোমাকে কিন্তু এই রিয়েজেন্টের নামটা লিখতে হবে। এরপরে আসছি আমরা অ্যালকিনের ওজোনোলিসিস। অ্যালকিনের এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যালকিন থেকে আমরা নিব হচ্ছে অ্যালডিহাইড। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ওজোনোলিসিস। ওজোনোলিসিস করলে কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো। তো অ্যালকিনের সংকেত জানো কীরকম? অ্যালকিনের সংকেত ধরো এটা করছি CH3, C ডাবল বন্ড, তাহলে এখানে একটা এইচ হবে, CH, এখানেও করলাম হচ্ছে CH3। তাহলে এখানে যখন আমরা ওজন দিব তখন আমাদের কি করতে হবে? একটা দ্রাবক লাগবে, নাহলে কিন্তু ওজনটা এর সাথে বিক্রিয়া করবে না। ওজন দিব, আর দ্রাবক হিসেবে আমরা দেখব হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইডটা এখানে কী হিসেবে কাজ করছে? দ্রাবক হিসেবে কাজ করছে। তাহলে এবার একটা ওজোনাইড যৌগ তৈরি হবে। কোথায়? এই ডাবল বন্ডের জায়গাটাতে ওজোনাইড যৌগ তৈরি হবে। এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু ঠিকই থাকবে, এই যে অংশটা, এই অংশটা কিন্তু ঠিকই থাকবে। আর তাহলে এর হাইড্রোজেনও আছে, এর হাইড্রোজেনও আছে, মাঝের যে ডাবল বন্ড ছিল সেই ডাবল বন্ডটা উঠে তারা এই কার্বনরা কী করবে? ওজনের সাথে একটা যৌগ গঠন করবে, সেটার নাম হচ্ছে কি? ওজোনাইড। ওজোনাইড এই ধরনের যৌগ গঠন। তাহলে ডাবল বন্ড পুরোটাই উঠে গেল, দিয়ে একটা কীরকম হলো? একটা পেন্টাগোনাল আকার হলো। উপরে আছে অক্সিজেন, দুই পাশে অক্সিজেন, বাড়ির মতো, তাই না? বাড়ির মতো, উপরে অক্সিজেন, দুপায়ে অক্সিজেন। এবার এটাকে যদি আমি কি করি? জল আর জিঙ্ক চূর্ণ দিই, তাহলে এর মধ্যে কী দিতে হবে? জিঙ্ক চূর্ণ আর জল। তাহলে এই ওজোনাইড যৌগটা কিন্তু ভেঙে যায়। ভেঙে গিয়ে তাহলে কী হবে? ভেঙে গিয়ে যে ডাবল বন্ড দিল, এখানে ডাবল বন্ড করলো, এই কিন্তু বেরিয়ে যায়। গিয়ে তাহলে এখানটাতে তৈরি হচ্ছে CH3, C H, তারপরে ডাবল বন্ড। আর এদিক থেকেও কি তৈরি হচ্ছে? তাই তৈরি হচ্ছে এই যে CH3, CH ডাবল বন্ড ও CH3, এই যে CH3, CH, আর এই যে এখানে বন্ডটা গেছে তার মানে ডাবল বন্ডেড ও, আর এখানে বন্ডটা ভেঙে গেছে, তাই তো? এখানে বন্ডটা ভেঙে গেছে, এটা কি হয়েছে? ডাবল বন্ড হয়েছে। এটাও তাই হয়েছে, এখানে বন্ডটা ভেঙে গেছে, তাই তো? আর এই যে এই বন্ডটা, এটা কোথায় চলে এসছে? এখানে আছে, মানে এখানে একটা ডাবল বন্ড হয়ে গেছে। তাহলে এই ইলেকট্রনটা চলে গেছে, মানে এটাও এখান থেকে ভেঙে গেছে, তাহলে এটা এখানে চলে এসছে। তাহলে এখানে একটা CH3, C ডাবল বন্ড ও, এখানে CH3, C ডাবল বন্ড ও, এটা
অ্যালডিহাইড যৌগ উৎপন্ন হয়েছে। এছাড়াও কিন্তু আমাদের অনেক আরও বিক্রিয়া আছে, সবগুলোই কিন্তু যে খুব ইম্পর্টেন্ট সেগুলো না, তোমার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা মোটামুটি আলোচনা করলাম। আরও কিছু আছে, তো সেগুলো জাস্ট একবার করে আমি বলে দিচ্ছি। এছাড়া আছে তোমার অ্যালকিন থেকেই তোমার অক্সো পদ্ধতি। সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে হচ্ছে অক্সা কার্বনিল ডাইকোবাল্ট এরকম একটা জটিল কার্বনিল যৌগ নেওয়া হয়। ধরো এই অ্যালকিনটা, এটাও অ্যালকিনেরই জারণ তাহলে হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করছি, আমরা জটিল এই ধরনের একটা যৌগ নিচ্ছি, ঠিক আছে। এটার উপস্থিতিতে এটাও কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি কার্বন সংখ্যা বেড়ে যাওয়া একটা অ্যালডিহাইড। এক্ষেত্রে কী হচ্ছে, কার্বন সংখ্যা বেড়ে যাচ্ছে, যেহেতু এখানটাতে সিও নিয়েছি তাই কার্বন সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার যদি মনে করো পাশাপাশি কার্বনে ওইচ থাকে বা একই কার্বনে ওইচ থাকে, সেক্ষেত্রেও কিন্তু কি হয়, তাদের আদ্র বিশ্লেষণের ফলে সেখান থেকে অ্যালডিহাইড উৎপন্ন হয়। তো ওরকম উদাহরণ দেখি আমরা। এই যে যৌগটা, এটার নাম হচ্ছে ইথিলিডি ক্লোরাইড। এবার এর মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কি উৎপন্ন হবে, এই যে Cl2 সরে গিয়ে এখানটাতে দুটো OH গ্রুপ ঢুকে যাবে। তাহলে এই যে একই কার্বনে দুটো OH গ্রুপ আছে, তাহলে এটাকে বলে হচ্ছে জেম ডাই হ্যালাইড, এটাকে বলে জেম ডাই হ্যালাইড, ঠিক আছে। তাহলে এটা প্রস্তুতি অ্যালডিহাইড কার্ড থেকে জেম ডাই হ্যালাইড যৌগ থেকে আমরা প্রস্তুত করছি হচ্ছে অ্যালডিহাইড। তাহলে একই কার্বনে দুটো OH কীভাবে তৈরি হচ্ছে, একই কার্বনের সাথে এখানটাতে দুটো ক্লোরিন ছিল, NaOH-এর সাথে বিক্রিয়া করে ক্লোরিন দুটো সরে গিয়ে দুটো OH ঢুকে গেল। এটা কিন্তু খুব অস্থায়ী যৌগ, মানে একই কার্বনে দুটো OH থাকতে চায় না, এটাও কিন্তু করা অসুবিধা, এক ক্লোরিন দুটো সরিয়ে দুটো OH। তো এই যে অস্থায়ী যৌগ, সেই অস্থায়ী যৌগটা কিন্তু সঙ্গে সঙ্গে কী করে, সঙ্গে সঙ্গে এটা জল বিয়োজন করে দেয়। এটা কিন্তু কী করে, মাইনাস ওয়াটার করে জল বিয়োজন করে দেয়। জল বিয়োজন মানে বুঝতেই পারছো, এখান থেকে OH আর এখান থেকে H নিয়ে বেরিয়ে যায়। তাহলে এখানে কী পড়ে থাকলো, অক্সিজেন পড়ে থাকলো। তাহলে CH3, তাহলে এই বন্ডটা যে ভেঙে যাচ্ছে তার জন্য এই বন্ডটা কী হবে, এখানে একটা ডাবল বন্ড করছে, CH ডবল বন্ড ও, এই অ্যালডিহাইডটা এখানটাতে উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে জেম ডাই হ্যালাইড থেকে। জেম ডাই হ্যালাইড মানে একই কার্বনে দুটো যদি ক্লোরিন থাকে তাহলে তাকে বলে জেম ডাই হ্যালাইড। সেই ক্লোরিন দুটোকে NaOH দিয়ে বিক্রিয়া করিয়ে দুটো Cl থেকে দুটো OH হয়। তারপর সেই দুটো OH, যেহেতু এই যৌগটা অস্থায়ী তাই এরা কিন্তু বিক্রিয়া করে কি করে, OH বের করে দিয়ে এটা করে, ঠিক আছে। তো জেম ডাই হ্যালাইড কিন্তু আমি এখানে দেখলাম জেম ডাই হ্যালাইড, অ্যাকচুয়ালি এই যৌগটা হচ্ছে জেম ডাই হ্যালাইড, তো বলার সময় এটা বললাম জেম ডাই হ্যালাইড, সেটা কিন্তু না, এটা হচ্ছে জেম ডাই হ্যালাইড, ঠিক আছে। এবার আমরা আসছি হচ্ছে 1,2-ডাইল থেকে। 1,2-ডাইল কথাটার মানে হচ্ছে একই একটা কার্বনে যদি দুটো থাকে তাহলে বলে জেম, পাশাপাশি কার্বনে থাকে তাহলে হচ্ছে 1,2, তার মানে 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বন, তাহলে 1 নম্বরে OH আর 2 নম্বরে OH এরকম যদি হয় তাহলে সেটাকে বলে হচ্ছে 1,2-ডাইল, ঠিক আছে। তাহলে এখানটাতে একটা এই যে যৌগ, ধরো এরকম একটা যৌগ আমি উদাহরণ হিসেবে নিলাম। এবার এটার মধ্যে যেটা আমাকে দিতে হবে রিয়েজেন্ট হিসেবে, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই যে পার্টিকুলার রিয়েজেন্ট দিয়ে যে প্রশ্নগুলো আসে তার জন্য কিন্তু আমাকে এই বিক্রিয়াগুলো মনে রাখতে হবে, যে একটা রিয়াক্ট্যান্ট দিয়ে দিল, একটা প্রোডাক্ট দিয়ে দিল, রিয়েজেন্টটা জানতে চাইলো। আমাদের এই ধরনের প্রশ্ন খুবই এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসে, তো তার জন্য আমাদের রিয়েজেন্টগুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে, কোনটা কোন বিক্রিয়ার জন্য সেটা মনে রাখতে হবে। তো এক্ষেত্রে আমরা দিয়ে দিব হচ্ছে, হয় নিব আমরা পাইরো আয়োডিক অ্যাসিড, কী নিতে পারি আমরা, পাইরো আয়োডিক অ্যাসিড। পাইরো আয়োডিক অ্যাসিডের সংকেত কি, HiO4,
সেটা দিয়ে আমরা এটাকে অক্সিডেশন করতে পারি, অথবা আমরা নিব হচ্ছে লেড টেট্রা অ্যাসিটেট। আমরা নিব হচ্ছে লেড টেট্রা অ্যাসিটেট, লেড টেট্রা অ্যাসিটেট, CH3 ডবল বন্ড ও টেট্রা মানে 4, লেড টেট্রা অ্যাসিটেট, এটা নিতে পারি। এটা দিয়ে হয় অক্সিডেশন করতে পারি, অথবা পাইরোআইডিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন করতে পারি। দুটোর ক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হবে হচ্ছে একটা অ্যালডিহাইড। দুটোর ক্ষেত্রেই আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হবে। এখান থেকে বন্ডটা ভেঙে যাবে, এদিক থেকে অ্যালডিহাইড হবে, এই দিক থেকে একটা অ্যালডিহাইড হবে, দুটো একই রকম কার্বনযুক্ত অ্যালডিহাইড হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলি যে এরপরে কিন্তু আছে আমাদের অ্যারোমেটিক যৌগগুলোর প্রস্তুতি, অ্যারোমেটিক অ্যালডিহাইডের প্রস্তুতি। তো অ্যারোমেটিক যে যৌগগুলো সেগুলো যেহেতু আমি বললাম যে পরে পড়াবো, অ্যারোমেটিকগুলোকে আলাদাভাবেই পড়াবো, তার জন্য এখানে আমি আর অ্যারোমেটিক অ্যালডিহাইডটা নিয়ে আলোচনা করছি না। তাহলে আজকে আমরা শুধুমাত্র যে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আছে তার প্রস্তুতিগুলো নিয়ে আলোচনা করুন। তার মধ্যে আমাকে মনে রাখতে কি বললাম, এই যে রিয়েজেন্টগুলো, এই পার্টিকুলার রিয়েজেন্টগুলো কোন যৌগ থেকে কোন যৌগ তৈরি হয় এটা, এবং রিয়েজেন্ট এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে বললাম। জিএম ডাইহাইড হলে কী হবে, হলে কী হবে, এরকমভাবে। ওজোনোলিসিসের বিক্রিয়াটাও খুব আসে, তাহলে ওজোনোলিসিসটা ওজোনাইড যৌগ গঠনটা আসে। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড যৌগ নিলে তোমার এস্টার থেকে এটা অ্যালডিহাইড হয়। তারপরে হচ্ছে স্টিফেন্স পদ্ধতির জন্য এই রিয়েজেন্টটা, এখন কিছু কমন রিয়াকশানের বদলে একটু আনকমন রিয়াকশানগুলোই কিন্তু আসছে এই তোমার রিয়েজেন্টের ব্যাপারগুলোতে। প্রোডাক্ট থাকছে, একটা মনে করো রিয়াক্ট্যান্ট থাকছে, প্রোডাক্ট থাকছে, রিয়েজেন্ট কী, তো সেক্ষেত্রে কিন্তু আনকমন যে বিক্রিয়াগুলো আছে সেগুলোই কিন্তু আসছে। সেই জন্য একটু আনকমন জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে দেখে রাখতে হবে। হাইড্রোসায়ানাইড অ্যাসিডের ক্ষেত্রে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তারপরে ধরো এই যে রোজেন মাউন্ট বিজারণ, রোজেন মাউন্ট বিজারণের রিয়েজেন্টগুলো আমাকে খুব ভালো করে দেখতে হবে। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট রোজেন মাউন্ট বিজারণের ক্ষেত্রে, এটা অতটা ইম্পর্টেন্ট না অ্যাসিডগুলোর ক্ষেত্রে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক স্টেপে যেটা আমরা করছিলাম, এক স্টেপের যেটা আমরা করছিলাম, এই যে এটা এক স্টেপের যেটা করেছি আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, এক স্টেপের পিসিসি বা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে পিরিডিন দিয়ে যে যৌগগুলো আমরা করছিলাম অ্যালডিহাইড প্রস্তুতি, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলো তোমরা দেখবে এবং লিখে প্র্যাকটিস করবে। যত লিখে প্র্যাকটিস করবে মানে কেমিস্ট্রিতে বা অর্গানিক কেমিস্ট্রিতে তত বেশি ভালো। তোমার খুবই যদি লিখে প্র্যাকটিস করো, বারবার রিয়াকশানগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে না, তোমার সামনে ছবির মতো কিন্তু রিয়াকশানগুলো, প্রোডাক্টগুলো এমনিতেই চলে আসবে। তো আজকে এই অবধি থাকলো, বাড়িতে প্র্যাকটিস করো, এটাই বারবার করে বলবো। ঠিক আছে।